জাতি হিসাবে আমরা কিন্তু খুব দুর্ভাগা। আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোর ব্যাপারে আমরা এখন পর্যন্ত নির্মোহ কোনো ইতিহাস রচনা করতে পারিনি। এর একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের জাতীয় ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু যেগুলো হয়েছে সেগুলো রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এগুলোর বিবরণ লিপিবদ্ধ হয়েছে। কোনো পেশাদার ইতিহাসবিদ বা পেশাদার যারা মানে গবেষক তাদের দ্বারা হয়নি। ফলে আমাদের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধের নানা প্রসঙ্গ নিয়ে আমাদের বিতর্ক আছে। আপনি জানেন যে আমাদের মুক্তিযুদ্ধ তো একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে, মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। এবং যখন 1970 সালের জাতীয় নির্বাচনের পর যারা বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর না করার পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের পূর্ব বাংলায় যে অসহযোগ আন্দোলন হয়েছিল, সেই অসহযোগ আন্দোলনের একটা পর্যায়ে 25 মার্চ আমাদের যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে যে গণহত্যা শুরু হয়েছিল, সেই সময় জাতির সামনে একটা দিক নির্দেশনা ছিল এবং দিক নির্দেশনার প্রয়োজন ছিল। এবং সেই দিক নির্দেশনাটা আমাদের জাতীয় নেতৃবৃন্দ প্রত্যাশা করেছিলেন। আমাদের তখন যিনি মুক্তিযুদ্ধের মূল সংগঠকের দায়িত্ব ছিলেন শেখ মুজিবুর রহমান, তার কাছ থেকে একটা প্রকাশ্য ঘোষণা, আপনি তাজউদ্দিন আহমেদ এবং অন্যান্যদের প্রচেষ্টা দেখবেন, কিন্তু রাজনৈতিক কারণে সেটি আসেনি। ফলে নানা কারণে সেটি পায়নি। ফলে মানুষ কিন্তু একটা দিকভ্রান্ত অবস্থার মধ্যে ছিল। সেই অবস্থায় আমরা দেখি যে চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন জিয়াউর রহমান, 25 তারিখ রাতেই তিনি বলেছিলেন যে উই রিভোল্ট। এটা বলে তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে কার্যত বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণার মধ্য দিয়ে একটা বিভ্রান্ত জাতি, শেখ মুজিবুর রহমান যেহেতু ইতিমধ্যেই কারাগারে তিনি বা পাকিস্তানি বাহিনী কর্তৃক তিনি বন্দী হয়েছিলেন, একটা বিভ্রান্ত জাতি যারা কি করবেন, তাদের কি কর্তব্য সেটি নিয়ে যখন তাদের মধ্যে এক ধরনের কিংকর্তব্য বিমূঢ় অবস্থা ছিল, সেই সময় জিয়াউর রহমানের এই ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং জাতি এই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল এবং এই প্রতিরোধের যুদ্ধের মধ্য দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা জানি যে দীর্ঘ 9 মাসে 30 লক্ষ মানুষের আত্মত্যাগ এর বিনিময়ে এবং বহু নারীর 2 লক্ষর বেশি মানুষের নারীর সম্ভ্রমহানির মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়। তাহলে ইতিহাস কি রচিত হচ্ছে, মানে ইতিহাসবিদ যারা এখানে কি কোনো প্রভাব বিস্তার করছে? আমরা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের ইতিহাস এটি একেবারে পেশাদার ইতিহাসবিদদের দ্বারা রচিত হওয়া উচিত এবং সেইখানে রাজনৈতিক কোনো ইন্টারফিয়ারেন্স না, এবং স্বাধীনতার 55 বছর পর আমাদের এই আত্ম উপলব্ধি হওয়া দরকার। স্বাধীনতার ঘোষণা নিয়ে তো আসলে আমরা যারা যুদ্ধের সময় জীবিত ছিলাম, মানে তখন একটু বুঝতে পারি, এরকম যারা ছিলাম তারা তো আমি নিজের কানে যেমন শুনেছি, জিয়া রহমান যখন ঘোষণা দিলেন সেই ঘোষণা আমি নিজের কানেই শুনেছি। তো সেটা তো এটার উপরে বই লিখে তো আপনাদের ওপেন ইউনিভার্সিটি আমার নামে কেসও করেছে এবং সে তো অনেক দিন, বহুদিন আমি ভুগেছি। তো আমার তো কোনো দ্বিমত নাই, কারণ আমরা যখন 71 সালে 25শে মার্চে যখন তাজউদ্দিন, ওনার মেয়ের বইতে লেখা আছে, তাজউদ্দিন সাহেব যখন একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে শেখ মুজিবুর রহমানের কাছে ঘুরছিলেন যে আপনি যে কোনো একটা কিছু বলেন, উনি কিছু বলেন নাই, না বলে উনি চলে গেলেন, ধরা দিলেন পাকিস্তানিদের হাতে। ওই সময় দিকভ্রান্ত জাতিকে পথে নিয়ে আসার জন্য বা তাদেরকে উৎসাহিত উদ্দীপিত করার জন্য জিয়া রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি ঘোষণা দিয়েছিলেন যে আই মেজর জিয়া, মানে উনি প্রথমে নিজের নাম দিয়ে বলেছিলেন, পরবর্তীতে সবাই যখন বললো যে আপনি সরাসরি না বলে আপনি হচ্ছে শেখ মুজিবের নাম দিয়ে বলেন, তখন উনি বলছেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। কিন্তু ঘোষণাটাও ওনার মুখ থেকে এসেছিল। আমি চিটং ইউনিভার্সিটির অনেক শিক্ষকদের কাছে শুনেছি যে তখন জিয়াউর রহমান যখন ওখানে ঘোষণা দিচ্ছেন তখন কয়েকজন আওয়ামী লীগারকেও নিয়ে আসছিলেন, তারা কেউ ঘোষণা দিতে রাজি হন নাই, তখন উনি নিজে দিয়েছেন। হ্যাঁ, তো সেইখানে এটাকে অস্বীকার করার কিছু আছে আমি মনে করি না। ওটাকে আমরা হচ্ছে স্বাধীনতার ঘোষণা হিসেবে শুনেছি, আমি নিজে শুনেছি, আমরা সবাই জানি, এবং সেই ঘোষণা অনুযায়ী কিন্তু আমাদের যুদ্ধটা হয়েছে। জিয়াউর রহমান মানে যুদ্ধের সরাসরি অংশগ্রহণ করেছেন এবং তিনি মানে ভালোভাবে যুদ্ধ করেছেন এবং সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। সুতরাং তাকে হচ্ছে অস্বীকার করা বা তার ঘোষণাকে অস্বীকার করার কোনো উপায় নাই।
অনেকে চেষ্টা করেছে, আওয়ামী লীগ বারবার এই জিনিসটা চেষ্টা করেছে বিভিন্নভাবে সংবিধানের এটা সংযোজন করে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন চেষ্টা করেছে। কিন্তু দেখেন 24 সালে ছাত্ররা যে আবার যুদ্ধ শুরু করলো, সেটা কিন্তু তাদের এই ফ্যাসিস্ট আচরণের জন্যই করলো, এবং তারা কিন্তু দেখিয়ে দিল যে হ্যাঁ, স্বাধীনতার যুদ্ধ আসলে আমরা যে উদ্দেশ্যে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, সেটা হচ্ছে আসলে আমাদের মুক্তিটা হয় নাই। এই 24-এর মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি। এখন আবার এই যে একটা ইলেকশন হলো, সার্বজনীন সুন্দরভাবে একটা ইলেকশন হলো, এবং হচ্ছে নতুন গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। আমাদের এই সরকারের কাছে আশা যে আমরা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছিলাম, স্বাধীনতা এনেছিলাম, সেটা যেন আবার আমরা খুঁজে পাই এদের আচরণে। ধন্যবাদ। সেটা হচ্ছে যে ধরেন সবার আগে হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে করে জনমানুষের অধিকার নিশ্চিত হয়। দল ও মত নির্বিশেষে সকল মানুষ যেন আইনের শাসনের সুযোগটা পায়, মানে অধিকারটা যেন তার নাগরিক হিসেবে তার যে অধিকার প্রাপ্য সেটা যেন সে পায়। তো সেইটা করতে গেলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এত বছর ধরে ভেঙে ফেলা হয়েছে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে দাঁড় করাতে হবে, দলীয়করণ থেকে বের হতে হবে, এবং সত্যিকার অর্থে অবশ্যই অর্থনৈতিক মুক্তি খুব গুরুত্বপূর্ণ। দেশের একটা বিরাট অংশের মানুষ এখনও অর্থনৈতিক প্রান্তিকতার শিকার এবং শোষণ দুর্নীতির শিকার, সেগুলো সমাজ থেকে তাড়াতে হবে। সবার আগে আমার মনে হয় রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের জাতিকে ঐক্যবদ্ধ করার একটা প্রয়াস তাদের দিক থেকে থাকতে হবে। এখন ধরুন রাজনৈতিক নেতৃত্ব যদি ভাবেন যে তাদের দল, তাদের লোকেরা, তারা মিলেই দেশ, তাহলে সেটা আরেকবার ইতিহাসের ভুল হবে। তারা নিশ্চয়ই সকলকে নিয়ে, দলমত নির্বিশেষে সকলকে নিয়ে এই দেশটা সকলকে নিয়ে সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য কাজ করবে। সার্বজনীন বাংলাদেশ।